স্বাগত। আজকের আলোচনা সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। নানা সূত্র থেকে খবরগুলো আমাদের হাতে এসেছে। আমরা দেখব প্রযুক্তি কিভাবে কৃষকদের জীবনে পরিবর্তন আনছে। পরিবেশ সংরক্ষণেও নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, আবার কিছু আন্তর্জাতিক স্তরের ঘটনাও আছে। আমাদের লক্ষ্য হলো এই সব খবরের গভীরে গিয়ে এর আসল তাৎপর্যটা তুলে ধরা, যাতে একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। চলুন শুরু করা যাক প্রথম বিষয়টি দিয়ে, কাপাস কিসান অ্যাপ। ভারতের বস্ত্রমন্ত্রী এটা সম্প্রতি চালু করেছেন, তাই তো? হ্যাঁ, ঠিক। এই অ্যাপটি মূলত তুলা চাষিদের জন্য। এর প্রধান উদ্দেশ্য হল ওই যে তুলা কেনা-বেচার পুরো প্রক্রিয়াটা, সেটাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে সিসিআই এই অ্যাপটি তৈরি করেছে, যাতে কৃষকরা সরাসরি তাদের তুলা বিক্রি করতে পারেন আর সরকার নির্ধারিত যে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি সেটা পান। ও আচ্ছা, তার মানে কি এই অ্যাপের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমানোর চেষ্টা হচ্ছে? কৃষকরা কি সরাসরি সিসিআই এর কাছে বিক্রি করতে পারবেন? একদম। প্রক্রিয়াটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে স্বচ্ছতা বাড়ে। মানে কৃষকরা নিজেরাই অ্যাপে নাম রেজিস্টার করতে পারবেন, তাদের তুলার মান অনুযায়ী দাম জানতে পারবেন, বিক্রির জন্য স্লট বুক করতে পারবেন, আর সবচেয়ে জরুরি হলো টাকাটা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার যে প্রক্রিয়া সেটাও ট্র্যাক করতে পারবেন। বাহ, এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ, আর এটা বিভিন্ন ভারতীয় ভাষায় ব্যবহার করা যাবে, ফলে ব্যবহারের সুবিধেটাও বাড়বে। এই এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে তো সবসময় অনেক আলোচনা হয়। এটা ঠিক কিভাবে কাজ করে বা কেন এত গুরুত্বপূর্ণ এটা? এমএসপি হলো সেই গ্যারান্টিযুক্ত দাম যা সরকার কৃষকদের থেকে ফসল কেনার সময় দেয়। এর উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদন খরচের ওপর একটা নির্দিষ্ট লাভ নিশ্চিত করা, যাতে বাজারের দাম যদি পড়েও যায় তাদের যেন লোকসান না হয়। আচ্ছা। এই দামটা সুপারিশ করে কৃষি লাগত এবং মূল্য আয়োগ বা সিএসিপি। এটা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে একটা বিশেষজ্ঞ সংস্থা। ১৯৬৫ সালে তৈরি হয়েছিল। ওরা সাধারণত ২৩টা ফসলের জন্য এমএসপি আর আখের জন্য এফআরপি মানে ন্যায্য ও লাভজনক মূল্যের সুপারিশ করে। তাহলে এই অ্যাপটা কি শুধু এমএসপি নিশ্চিত করার জন্যই, নাকি এর আরও কোনো প্রভাব থাকতে পারে তুলা চাষের উপর? যেমন ধরুন তথ্য আদান-প্রদান বা বাজারের পূর্বাভাস। দেখুন, আপাতত মূল ফোকাসটা হলো এমএসপি নিশ্চিত করা আর লেনদেন সহজ করা। তবে হ্যাঁ, ডিজিটাল প্ল্যাটফর্মে আসার ফলে ভবিষ্যতে তথ্যের আদান-প্রদান বা ধরুন বাজারের প্রবণতা জানানোর সুযোগ অবশ্যই তৈরি হবে। সিসিআই মানে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা ১৯৭০ সালে তৈরি একটা সরকারি সংস্থা, বস্ত্র মন্ত্রকের অধীনে কাজ করে। তারা এই অ্যাপের মাধ্যমে পাওয়া ডেটা ব্যবহার করে তুলা উৎপাদন, চাহিদা, সরবরাহের একটা ভালো চিত্র পেতেই পারে। এর সদর দপ্তর বললেন নবি মুম্বাইতে? হ্যাঁ, নবি মুম্বাই। আর তুলা বাণিজ্য রপ্তানিতে এর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা, ভারতে তুলা উৎপাদনে কোন রাজ্যগুলো সবচেয়ে এগিয়ে? তথ্য অনুযায়ী গুজরাট ১ নম্বরে, প্রায় ২৭% উৎপাদন করে। ওহ। তারপরে আছে মহারাষ্ট্র, প্রায় ২৩%, আর তেলেঙ্গানা প্রায় ১৬%। এই ৩টে রাজ্যই ভারতের তুলা উৎপাদনের একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করে। তাই এই অ্যাপের প্রভাবটা হয়তো এই রাজ্যগুলোতে বেশি দেখা যাবে। বুঝলাম। প্রযুক্তি যেমন কৃষিতে সাহায্য করছে, তেমনি পরিবেশ সংরক্ষণেও এর ব্যবহার হচ্ছে। যেমন ধরুন, আসাম সরকারের চালু করা ভারতের প্রথম শকুন পোর্টাল দ্য vulturenetwork.org, এটা কতটা জরুরি পদক্ষেপ বলে মনে হয়? এটা অত্যন্ত জরুরি। আপনি তো জানেনই, গত কয়েক দশকে ভারতের শকুনের সংখ্যাটা কি সাংঘাতিকভাবে কমে গেছে, প্রায় 99%। হ্যাঁ, শুনেছিলাম। এর মূল কারণ ছিল গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক বলে একটা ওষুধ ব্যবহার করা হতো, যেটা শকুনের জন্য মারাত্মক বিষাক্ত। হুম। এই পোর্টালটা, যেটা কলকাতার একটা এনজিও ভি ফাউন্ডেশন ২০১১ সালে তৈরি আর গুয়াহাটি বিশ্ববিদ্যালয় মিলে তৈরি করেছে, এটা আসলে শকুনদের অবস্থান, সংখ্যা, তাদের সমস্যা এইসব নিয়ে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ আর প্রচারের একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তার মানে এই পোর্টালের মাধ্যমে শকুন সংরক্ষণের কাজটা আরও গোছানো হবে? সাধারণ মানুষ বা গবেষকরা কিভাবে সাহায্য করতে পারবেন এর মাধ্যমে? হ্যাঁ, ঠিক তাই। এটা একটা ডেটা শেয়ারিং প্ল্যাটফর্ম। গবেষকরা যেমন তাদের গবেষণার তথ্য এখানে দিতে পারবেন, তেমনি সাধারণ মানুষও ধরুন কোথাও শকুন দেখতে পেলেন বা তাদের অসুস্থতার খবর পেলেন, সেটাও পোর্টালে জানাতে পারবেন। বাহ।
এই তথ্যের ভিত্তিতে বন দপ্তর বা সংরক্ষণ সংস্থাগুলো অনেক তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারবে। এটাকে এক ধরনের নাগরিক বিজ্ঞান বা সিটিজেন সায়েন্সও বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো প্রথম দারুণ উদ্যোগ। পরিবেশ সচেতনতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টাও খুব জরুরি। আন্তর্জাতিক দান দিবস, যেটা প্রতি বছর 5ই সেপ্টেম্বর পালিত হয়, সেই কথাই তো মনে করিয়ে দেয়। একদম। এই দিনটা আসলে মাদার টেরেসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয়। 2012 সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভা হাঙ্গেরির প্রস্তাবে এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। এর মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে এই যে দাতব্য কাজ, তার গুরুত্ব তুলে ধরা আর মানুষকে দান করতে উৎসাহিত করা, সে ব্যক্তিগতভাবেই হোক বা সাংগঠনিক স্তরে। দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, এই সব ক্ষেত্রে দানের ভূমিকা তো অপরিসীম। মাদার টেরেসা তো দানের এক জীবন্ত প্রতিমূর্তি ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও ভারতে এসে দুস্থ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তার কাজের স্বীকৃতিও তো আন্তর্জাতিক স্তরে মিলেছিল। অবশ্যই। তিনি 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তারও আগে 1962 সালে ও, রামন ম্যাগসেসে। হ্যাঁ, ফিলিপাইন্সের র্যামন ম্যাগসেসের শান্তি পুরস্কার পান, যেটাকে অনেকে এশিয়ার নোবেলও বলেন। তার প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটি আজও বিশ্বজুড়ে সেবামূলক কাজ করে চলেছে। এই দিনটা আমাদের এটাই মনে করায় যে দান ছোট হোক বা বড়, প্রত্যেকটারই মূল্য আছে, আর সেটা সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনতেই পারে। ঠিক, দানের মাধ্যমে যেমন সামাজিক উন্নয়ন হয়, তেমনি অর্থনৈতিক উন্নয়নের জন্য রপ্তানি বাড়ানো খুব জরুরি। এই প্রসঙ্গেই আসছে ভারতীয় উদ্যোগের কথা। কৃষিখাদ্য রপ্তানি বাড়ানোর জন্য এপিডা এটা শুরু করেছে। এর লক্ষ্যটা কি? ভারতী মানে BHARITI, বুস্টিং অ্যাগ্রি এক্সপোর্টস থ্রু রিসার্চ, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। এর প্রধান লক্ষ্য হল ভারতের কৃষি আর প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের যে রপ্তানি, সেটাকে একটা বড়সড় লাফ দেওয়া। একটা বেশ বড় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 2030 সালের মধ্যে। এই রপ্তানি $50 বিলিয়ন নিয়ে যাওয়া। $50 বিলিয়ন? বেশ বড় টার্গেট। হ্যাঁ, বেশ উচ্চাকাঙ্ক্ষী। আর এই লক্ষ্য পূরণের জন্য 100টা সম্ভাবনাময় কৃষিখাদ্য স্টার্টআপকে বিশেষভাবে সাহায্য করা হবে। স্টার্টআপগুলোর জন্য এটা নিঃসন্দেহে বিরাট সুযোগ। কিন্তু কি ধরনের সাহায্য দেওয়া হবে? শুধু টাকা পয়সা নাকি অন্য কিছুও? না, শুধু আর্থিক সাহায্য নয়, বরং একটা সার্বিক সহায়তা বলতে পারেন। এপিডি এর ওয়েবসাইট থেকে আবেদনপত্র দেখে এই 100টা স্টার্টআপকে বেছে নেওয়া হবে। তারপর তাদের জন্য 3 মাসের একটা বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। ট্রেনিং কিসের উপর? এই যেমন আন্তর্জাতিক বাজারের সুযোগ কিভাবে খুঁজে বের করতে হয়, রপ্তানির জন্য দরকারি দক্ষতা বাড়ানো, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এমনকি এআই ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে রপ্তানি বাড়ানো যায়, এই সব বিষয়ে। আর হ্যাঁ, প্রয়োজনে আর্থিক সহায়তাও দেওয়া হবে। মূল লক্ষ্য হল এই স্টার্টআপগুলোকে একদম বিশ্বমানের রপ্তানিকারক হিসেবে গড়ে তোলা। আচ্ছা, এই এপিডিএ সংস্থাটা সম্পর্কে যদি একটু বলেন। APEDA মানে অ্যাগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। এটা 1986 সালে সংসদের একটা আইনের মাধ্যমে তৈরি হয়। এটি একটি বিধিবদ্ধ সংস্থা, মানে স্ট্যাচুটারি বডি। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে কাজ করে। এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে। ভারতে ফল, সবজি, মাংস, ডেয়ারি প্রোডাক্ট, অ্যালকোহলযুক্ত বা নন অ্যালকোহলযুক্ত পানীয় সহ অনেক কৃষি ও প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি উন্নয়নে এরা কাজ করে। ভারতীয় উদ্যোগটা সেই কাজকেই আরও জোরদার করবে আর কি। এর বর্তমান চেয়ারম্যান হলেন অভিষেক দেব। অর্থাৎ ভারতই একদিকে যেমন স্টার্টআপ ইকোসিস্টেমকে উৎসাহ দিচ্ছে, তেমনি দেশের রপ্তানি আয় বাড়ানোর যে বৃহত্তর লক্ষ্য, সেটার সঙ্গেও সরাসরি যুক্ত। বেশ, এবার একটু অন্য প্রসঙ্গে যাই। একটা গুরুত্বপূর্ণ নিয়োগের খবর আছে। সঞ্জয় সিংঘল সশস্ত্র সীমা বল বা এসএসবির নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন। হ্যাঁ, এটা একটা বেশ হাই প্রোফাইল অ্যাপয়েন্টমেন্ট। সঞ্জয় সিংহল এর আগে স্পেশাল DGHR হিসেবে কাজ করছিলেন এসএসবিতে। তিনি AM প্রসাদের জায়গায় এলেন, যিনি সম্প্রতি অবসর নিয়েছেন। এসএসবি হল ভারতের যে 7টা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা CAPF আছে, তার মধ্যে একটা। এটা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। এসএসবির প্রধান দায়িত্বটা ঠিক কি? মানে অন্যান্য সীমান্তরক্ষী বাহিনীর থেকে এদের কাজের ক্ষেত্র কোথায় আলাদা?
এসএসবি তৈরি হয়েছিল ১৯৬৩ সালে ভারত চীন যুদ্ধের পর। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগানো আর প্রতিরক্ষার জন্য তাদের তৈরি করা। তবে বর্তমানে এর প্রধান কাজ হল ভারত নেপাল আর ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করা। ও আচ্ছা, নেপাল আর ভুটান বর্ডার। হ্যাঁ, এই দুটো দেশের সাথেই ভারতের অনেকটা লম্বা, প্রায় ১৭৫১ কিমি নেপালের সাথে আর ৬৯৯ কিমি ভুটানের সাথে খোলা সীমান্ত রয়েছে। খোলা সীমান্ত। হ্যাঁ, মানে কাঁটার তারের বেড়া নেই অনেক জায়গায়। এই খোলা সীমান্তের কারণে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান আর অন্যান্য সীমান্ত অপরাধ আটকানো এসএসবির জন্য একটা বড় চ্যালেঞ্জ। এখানেই এদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ আর বেশ সংবেদনশীলও। বুঝলাম। খোলা সীমান্ত রক্ষার কাজটা নিশ্চয়ই খুব কঠিন। নতুন ডিজির নেতৃত্বে এসএসবি এই চ্যালেঞ্জগুলো কিভাবে সামলায় সেটা দেখার বিষয় হবে। আচ্ছা, এবার নারকেল চাষিদের জন্য একটা ভালো খবরে আসা যাক। নারকেল বিকাশ বোর্ড চাষিদের জন্য আর্থিক সহায়তা বাড়িয়েছে শুনলাম। ঠিক, এই ঘোষণাটা করা হয়েছে ২রা সেপ্টেম্বর বিশ্ব নারকেল দিবসে। নারকেল বিকাশ বোর্ড বা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড, যার হেডকোয়ার্টার কেরালার কোচিতে, তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নারকেল চাষিরা বেশ উপকৃত হবেন আশা করা যায়। কতটা বেড়েছে এই আর্থিক সাহায্য? পরিবর্তনটা কি বেশ বড়? হ্যাঁ, পরিবর্তনটা বেশ উল্লেখযোগ্য। আগে একটা নারকেল চারা লাগানোর জন্য ভর্তুকি ছিল মাত্র ৪ টাকা। ভাবুন, মাত্র ৪ টাকা? সেটা একবারে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে প্রতি চারার জন্য। বাহ! এছাড়াও ধরুন, পুরনো কম ফলনশীল গাছ কেটে ফেলে যদি নতুন উন্নত জাতের চারা লাগানো হয়, তার জন্য ভর্তুকি বাড়ানো হয়েছে। আগে এক্ষেত্রে প্রতি গাছের জন্য ৪০ টাকা দেওয়া হতো, এখন সেটা বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। এটা তো বিরাট পরিবর্তন। চাষিদের উৎসাহিত করবে নিশ্চয়ই। অবশ্যই, এটা নারকেল চাষে নতুন করে বিনিয়োগ করতে চাষিদের উৎসাহিত করবে। নারকেল তো ভারতের উপকূলবর্তী অনেক রাজ্যের অর্থনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বোর্ডটার কাজ কি আসলে? নারকেল বিকাশ বোর্ড ১৯৮১ সালে তৈরি একটা বিধিবদ্ধ সংস্থা। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে কাজ করে। এর মূল লক্ষ্য হল ভারতের নারকেল চাষের সার্বিক উন্নয়ন করা, মানে উৎপাদন বাড়ানো, প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি, বিপণনে সাহায্য করা, এই সব। যেহেতু কেরালা নারকেল উৎপাদনে ১ নম্বরে, তাই এর সদর দপ্তর কোচিতে হওয়াটা স্বাভাবিক। বিশ্ব নারকেল দিবসের এবারের থিম ছিল আনকভারিং কোকোনাটস পাওয়ার, ইন্সপায়ারিং গ্লোবাল অ্যাকশন। এই বর্ধিত সহায়তাটা সেই থিমের সঙ্গেও মিলছে। আচ্ছা, কৃষি আর অর্থনীতির পর এবার একটু সংস্কৃতির দিকে নজর ফেরানো যাক। করম উৎসবের কথা জানা যাচ্ছে। এটা মূলত ঝাড়খণ্ডের একটা আদিবাসী উৎসব। হ্যাঁ, করম বা কর্মা উৎসব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী ফসল কাটার উৎসব। এটা প্রধানত ঝাড়খণ্ডে পালিত হলেও এর উদযাপন কিন্তু আশেপাশের রাজ্য, যেমন ধরুন ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, এমনকি বাংলাদেশে বসবাসকারী কিছু আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও দেখা যায়। ও, অনেক জায়গার। হ্যাঁ, এবছর উৎসবটা ৩রা সেপ্টেম্বর পালিত হয়েছে। এটা সাধারণত ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে হয়। এই উৎসবের তাৎপর্যটা কি? কোনো দেবতার পূজা করা হয় এতে? এই উৎসবে করম দেবতার পূজা করা হয়। তাকে শক্তি, যৌবন আর জীবনের দেবতা হিসেবে মানা হয়। এটা আসলে প্রকৃতিকে ধন্যবাদ জানানোর উৎসব, বিশেষ করে ভালো ফসলের জন্য। অবিবাহিত মেয়েরা উপোস করে করম গাছের ডাল পুঁতে পূজা করে আর ভালো বর ও পরিবারের মঙ্গল কামনা করে। মুন্ডা, হো, উরাম, সাঁওতাল সহ অনেক আদিবাসী সম্প্রদায় এই উৎসব পালন করে। বাহ! আর এই উৎসবের একটা খুব জরুরি অংশ হল কর্মা নৃত্য, যেটা মহিলারা দল বেঁধে পরিবেশন করেন। খুব সুন্দর দেখতে লাগে। ভারতের এই সাংস্কৃতিক বৈচিত্র্য সত্যি অসাধারণ। ঝাড়খণ্ডে কি এরকম আরও লোক উৎসব আছে? ও অবশ্যই আছে। ঝাড়খণ্ডের সংস্কৃতি তো খুব সমৃদ্ধ। করম ছাড়াও ওখানে সারহুল উৎসব খুব জনপ্রিয়। সেখানে শাল্লাছের পূজা করা হয় আর এটাকে নববর্ষের সূচনা হিসেবেও দেখা হয়। এছাড়াও আছে নাওয়াখানি, নতুন ফসল ঘরে তোলার পরে হয়। আর আছে ভাক্তা পরব, যেটা বসন্তকালে স্থানীয় দেবতার পূজার অংশ হিসেবে পালন হয়। এই উৎসবগুলো আসলে ওখানকার মানুষের জীবনযাত্রা আর প্রকৃতির সঙ্গে তাদের যে নিবিড় সম্পর্ক, তারই প্রতিফলন ঘটায়। প্রকৃতির প্রতি এই শ্রদ্ধা বা সংযোগের বিষয়টা অন্য একটা খবরেও যেন উঠে আসছে। অন্ধ্রপ্রদেশে অপারেশন স্বর্ণ
নামে একটা উদ্যোগ নেওয়া হয়েছে স্বর্ণমুখী নদীর পুনরুজ্জীবনের জন্য। হ্যাঁ, এটা তিরুপতি আরবান ডেভেলপমেন্ট অথরিটি মানে টুডার একটা উদ্যোগ। স্বর্ণমুখী নদীর তীরে যেসব অবৈধ দখল বা নির্মাণ গজিয়ে উঠেছে সেগুলো উচ্ছেদ করে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনাই এর প্রধান লক্ষ্য। কেন? নদী প্রবাহে বাধা পড়লে কি হয়? অনেক সময় নদীর স্বাভাবিক গতিপথ আটকে গেলে বা সংকুচিত হয়ে গেলে বন্যা হয়, আবার নদীর নিজস্ব যে বাস্তুতন্ত্র সেটাও নষ্ট হয়, পরিবেশগত নানা সমস্যা দেখা দেয়। এই অপারেশন সেই সমস্যা সমাধানেরই একটা চেষ্টা। স্বর্ণমুখী নদীটা কি কোনো বড় নদীর উপনদী? এর অবস্থানটা ঠিক কোথায়? না, স্বর্ণমুখী একটা স্বাধীন নদী, মানে কোনো প্রধান নদীর উপনদী নয়। এর উৎপত্তি হয়েছে পূর্বঘাট পর্বতমালার পাকালা পাহাড় থেকে, ও, অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার কাছে। প্রায় ১৩০ কিলোমিটার বয়ে গিয়ে নদীটা শেষে বঙ্গোপসাগরে মিশেছে। এই নদীর ওপরেই বিখ্যাত কল্যাণী বাঁধটা ১৯৭৭ সালে তৈরি হয়েছিল, যেটা সেচ আর পানীয় জলের একটা গুরুত্বপূর্ণ উৎস। আচ্ছা। নদীর নাম স্বর্ণমুখী কেন তা নিয়ে কিছু লোককথা আছে বটে, তবে এর পরিবেশগত গুরুত্ব কিন্তু কম নয়। অপারেশন স্বর্ণ নামটাও তাই বেশ প্রতীকী। নদীর স্বাস্থ্য ফেরানোটা স্থানীয় ইকোসিস্টেমের জন্য খুবই জরুরি। নদীর ক্ষেত্রের এই উদ্যোগের পর এবার একটু খেলার দুনিয়ায় যাওয়া যাক। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণ শুরু হচ্ছে আজ, মানে ৪ সেপ্টেম্বর, ইউকে লিভারপুল শহরে। হ্যাঁ, এটা বিশ্ব বক্সিং ক্যালেন্ডারে একটা নতুন সংযোজন। এই চ্যাম্পিয়নশিপটা আয়োজন করছে ওয়ার্ল্ড বক্সিং নামে একটা নতুন সংস্থা। ওয়ার্ল্ড বক্সিং? এটা কি আইবিএ থেকে আলাদা? হ্যাঁ, এই সংস্থাটা ২০২৩ সালে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন বা আইবিএর থেকে বেরিয়ে আসা কিছু দেশের ফেডারেশন মিলে তৈরি করেছে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসানে। ওরা আসলে বক্সিংকে অলিম্পিকে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। ৪ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রথম সংস্করণ। ভারত কি এই নতুন চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে? আর এটা কতদিন অন্তর হবে? হ্যাঁ, ভারত থেকে ২০ সদস্যের একটা বেশ শক্তিশালী দল এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। আর সিদ্ধান্ত হয়েছে যে এই প্রতিযোগিতা প্রতি ২ বছর অন্তর হবে। ওহ, তার মানে নিয়মিত হবে। হ্যাঁ, মানে এটা পুরুষ ও মহিলা উভয়ের জন্যই একটা গুরুত্বপূর্ণ বিশ্ব মঞ্চ হয়ে ওঠার সম্ভাবনা রাখে। প্রথম সংস্করণ বলে এর ফলাফল আর আয়োজন নিয়ে খেলার জগতে বেশ আগ্রহ তৈরি হয়েছে। দেখা যাক লিভারপুলে ভারতীয় বক্সাররা কেমন পারফর্ম করেন। হ্যাঁ, সেটাই দেখার। বেশ। ক্রীড়া জগতের এই নতুন উদ্যোগের পর সবশেষে একটা অত্যন্ত সম্মানজনক পুরস্কারের কথা বলবো, আগা খান স্থাপত্য পুরস্কার। ওহ হ্যাঁ, নিঃসন্দেহে স্থাপত্য জগতের অন্যতম শ্রেষ্ঠ সম্মান এটা। এই পুরস্কারটা প্রতি ৩ বছর অন্তর দেয়া হয়, আর এটা কিন্তু শুধু বিল্ডিংটা দেখতে কত সুন্দর তার জন্য দেয়া হয় না, বরং স্থাপত্যটা কিভাবে সেখানকার পরিবেশ, সমাজ, সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখছে সেটার ওপর ভিত্তি করে দেয়া হয়। তার মানে শুধু ডিজাইন নয়, সামাজিক প্রভাবও দেখা হয়। একদম। এবছর কারা পেলেন এই পুরস্কার? ভারতের কোনো প্রকল্প কি তালিকায় আছে? এবছর মোট ৭টা প্রকল্পকে বেছে নেওয়া হয়েছে, ৬টা ভিন্ন দেশের। এর মধ্যে ইরানের ২টো প্রকল্প আছে, আর বাংলাদেশ, চীন, মিশর, পাকিস্তান ও প্যালেস্টাইন থেকে একটা করে প্রকল্প। বাংলাদেশও আছে, দারুণ তো। হ্যাঁ, তবে দুর্ভাগ্যবশত এবারের তালিকায় ভারতের কোনো প্রকল্প নেই। কিন্তু এর আগে ভারতের ৬টা স্থাপত্য প্রকল্প এই পুরস্কার জিতেছে, ও আচ্ছা। যা ভারতের স্থাপত্যের উৎকর্ষের একটা বড় প্রমাণ। পুরস্কারের মোট অর্থমূল্য কিন্তু $১ মিলিয়ন, যেটা বিজয়ীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। বিরাট অঙ্কের পুরস্কার। এই পুরস্কারটা কারা দেয়? এর পিছনে দর্শনটা কি? পুরস্কারটা দেয় আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক বা AKDN। এটা ১৯৬৭ সালে প্রিন্স করিম আগা খান প্রতিষ্ঠা করেন, একটা বিশাল আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভাতে। AKDN বিশ্বজুড়ে স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সংস্কৃতি, অর্থনৈতিক উন্নয়ন এই সব ক্ষেত্রে কাজ করে। আর এই স্থাপত্য পুরস্কারটা ওরা ১৯৭৭ সাল থেকে দিচ্ছে। এর মূল দর্শন হল মুসলিম বিশ্বের যে স্থাপত্য ঐতিহ্য তাকে সম্মান জানানো, আর একই সাথে সমসাময়িক ডিজাইন, সামাজিক আবাসন, পরিবেশগত সংবেদনশীলতা এগুলোর মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নকে উৎসাহিত করা। খুব গভীর দর্শন। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ছুঁয়ে গেলাম। একদিকে প্রযুক্তির ব্যবহার, যেমন কাপাস কিসান অ্যাপ বা শকুন পোর্টাল,
যা কৃষি আর পরিবেশ ক্ষেত্রে নতুন দিক খুলে দিচ্ছে। হ্যাঁ, আবার অন্যদিকে নারকেল চাষিদের জন্য বর্ধিত সহায়তা বা স্বর্ণমুখী নদী রক্ষার মতো উদ্যোগগুলো একেবারে প্রান্তিক মানুষের জীবন আর পরিবেশের উপর সরাসরি প্রভাব ফেলছে। ঠিক। আবার আন্তর্জাতিক দান দিবসের মতো বিষয় আমাদের সামাজিক দায়বদ্ধতার কথা মনে করাচ্ছে। আর করম উৎসবের মতো উদযাপন আমাদের সাংস্কৃতিক শিকড়ের গুরুত্ব তুলে ধরছে। একই সাথে বিশ্ব বক্সিং বা আগা খান পুরস্কারের মতো আন্তর্জাতিক ঘটনাগুলো বিশ্বমঞ্চে বিভিন্ন দেশের অংশগ্রহণ আর স্বীকৃতির ছবিটাও দেখাচ্ছে। ভারতীয় উদ্যোগের মতো অর্থনৈতিক পদক্ষেপও তো বাদ গেল না। সব মিলিয়ে দেখলে মনে হয় একটা পরিবর্তনের স্রোত চলছে, তাই না? একদিকে যেমন ঐতিহ্য আর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে, তেমনি আধুনিক প্রযুক্তি, পরিবেশ সচেতনতা, অর্থনৈতিক বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এই দিকগুলোতেও জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই বহুমুখী প্রচেষ্টাগুলোই হয়তো আগামীর ভারতের ছবিটা তৈরি করছে। ঠিক। প্রত্যেকটা খবর বা উদ্যোগ, সে ছোটই হোক বা বড়, আসলে বৃহত্তর চিত্রের এক একটা অংশ। এগুলোকে আলাদা করে দেখলে হয়তো বিচ্ছিন্ন ঘটনা মনে হতে পারে, কিন্তু একসাথে দেখলে সমসাময়িক ভারতের গতিপথ, তার চ্যালেঞ্জগুলো, সম্ভাবনাগুলো এসব সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। সত্যিই তাই। এই সমস্ত ভিন্ন ভিন্ন ক্ষেত্রের অগ্রগতি বা উদ্যোগগুলো কিভাবে একে অপরের ওপর প্রভাব ফেলছে আর সম্মিলিতভাবে ভবিষ্যতের পথ তৈরি করছে, সেটা নিয়ে আরও ভাবনার অবকাশ রইল। আজকের এই তথ্য সমৃদ্ধ আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।